এই যে ইভিএম ট্যাম্পারিং এর প্রশ্ন উঠছে, এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এখন পোস্টপোল থ্রেট আসছে, সেই সব ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রম্পট যে অ্যাকশন নেওয়ার, সেটা নিতে ব্যর্থ হচ্ছে। যদিও এবছরের নির্বাচন আসলে নির্বাচন নয় বলে আমি মনে করি, তার কারণ যে নির্বাচনে এ রাজ্যের একটা বড় অংশের নাগরিক ভোট দিতে পারল না, তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন কখনোই সফল নির্বাচন বলা যায় না। মমতা ব্যানার্জিকে আমি দুটো ভিডিও দেখেছি নির্বাচনের পরপরই। আমার দেখে মনে হয়েছে উনি ভেঙে পড়েছেন। পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের মানুষ মমতা ব্যানার্জিকে চান না। যিনি তৃণমূল কংগ্রেসের খোদ সমর্থক, তিনিও মমতা ব্যানার্জিকে চান না, এমনটাই আমার মনে হয়, এবং সেটা মমতা ব্যানার্জি রিয়েলাইজ করেছেন। দাদা, একেবারেই রাত পোহালেই পরের দিন সকাল নির্বাচনের ফল প্রকাশ, কিন্তু তার আগেই পুনর্নির্বাচন গতকাল হয়েছে দুটি জায়গায় ইতিমধ্যে, এবং ফল তাতে আবারও পুনর্নির্বাচন 21 তারিখ। ইসিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল ভোট উৎসবের মতন দিতে হবে, কিন্তু কোথাও ইভিএম স্ট্যাম্পারিং, কোথাও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট দিতে না যাওয়া, কোথাও সেলোটেপ লাগিয়ে রাখা, একাধিক অভিযোগ। দেখুন, ভোটের দিন এবছর অন্তত আগের নির্বাচনের নিরিখে এটুকু বলা যায় যে মানুষ ভোট দিতে পেরেছে। তার মধ্যেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। এই যে ইভিএম ট্যাম্পারিং এর প্রশ্ন উঠছে, এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এখন পোস্টপোল থ্রেট আসছে, সেই সব ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রম্পট যে অ্যাকশন নেওয়ার, সেটা নিতে ব্যর্থ হচ্ছে। এবং আমি অবশ্যই উল্লেখ করব, বেশ কিছু জায়গা আছে যেসব জায়গায় রিপোলের দাবি এসছে, রিপোল কেন করা হবে না তার কোনো জাস্টিফিকেশন না দিয়েই রিপোল করা হচ্ছে না। আবার কিছু জায়গায়, ফলতার মতো জায়গায় রিপোল করা হচ্ছে। আমি শুধু এইটুকুই দাবি করব, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিশ্চিত করুন। যদিও এবছরের নির্বাচন আসলে নির্বাচন নয় বলে আমি মনে করি, তার কারণ যে নির্বাচনে এ রাজ্যের একটা বড় অংশের নাগরিক ভোট দিতে পারল না, তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন কখনোই সফল নির্বাচন বলা যায় না। ফলে এই নির্বাচনে নির্বাচন কমিশন বেছে নিয়েছে কাদের কাছ থেকে নির্বাচন কমিশন ভোট নিতে চায়, এইটা দিয়েই শুরুয়াত এই নির্বাচনে। ফলে পুরোপুরি একটি বেআইনি প্রক্রিয়ার উপরে দাঁড়িয়েই নির্বাচন হয়েছে। তারপরও যেহেতু বিগত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে, সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে বা রাজ্য মানে মিউনিসিপ্যাল ইলেকশন হতে পারে বা বিধানসভা বা পার্লামেন্ট ইলেকশন হতে পারে, নির্বাচন হয়নি, সেই অর্থে মানুষ ভোট দিতে পারেনি। তার নিরিখে যাদেরকে ভোট দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন দিয়েছে, তারা বেশিরভাগ জায়গাতেই ভোট দিতে পেরেছে, এটা আশার বাণী। কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে বাকি মানুষেরা ভোট দিতে পারত এবং জনগণের রায় হতো, জনগণের নির্বাচন হতো, জনগণের সরকার তৈরি হতো, যা প্রজাতান্ত্রিক দেশের কাম্য। সেটা নির্বাচন কমিশন চক্রান্ত করে বাতিল করেছে, এটা বারে বারে। স্যার, এই যে কোট আনকোট আপনি বললেন নির্বাচন কমিশনের চক্রান্ত, নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশন কেন? নির্বাচন কমিশনের ফেসবুক পেজে নির্বাচন কমিশন কোন কোন মন্দিরে ঘুরতে গেছে তার ছবি পোস্ট করেছে। নির্বাচন কমিশন মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, গির্জায় যেতে পারেন, সেটা তার নিজের ব্যক্তিগত চয়েস। সে তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থাকতে পারে, সেখানে উনি পোস্ট করতে পারেন তার ব্যক্তিগত ভিজিট। যখন নির্বাচন কমিশন সেগুলোকে তার নির্বাচন কমিশনের ফেসবুক পেজে দেবেন, যেটা অফিসিয়াল পেজ, নির্বাচন কমিশনার তো একটা অফিস হোল্ড করেন, যে অফিসটা হচ্ছে সাংবিধানিক। তাহলে একটা কনস্টিটিউশনাল অফিস হোল্ড করে কনস্টিটিউশনাল পোস্টে থেকে যখন সেই অফিসের ফেসবুক পেজে আপনার ব্যক্তিগত ভ্রমণ
আপনি পোস্ট করেন এবং অফ ভিজিট অফ এ পার্টিকুলার কমিউনিটি মানে টেম্পল, তাহলে সেটা ইন্ডিকেট করে যে আপনি একটা মেসেজ দিতে চাইছেন যে আপনি কোন দিকে ইনক্লাইন। ধর্ম তো নিশ্চয়ই আপনার ব্যক্তিগত অধিকার, সংবিধান দিয়েছে ভারতবর্ষের প্রতিটি নাগরিক যারা ধর্মপরায়ণ, তারা ধর্ম মানেন, সেই অধিকার তাদের আছে। প্রফেস, প্রপাগেট, প্র্যাকটিস সংবিধান দিয়েছে তো, এবং সংবিধান দিয়েছে এবং সেখানে যারা সংবিধান ব্যাখ্যা করেন, চর্চা করেন, আমরা জানি, আমরা বলি এইটা হচ্ছে আপনার ব্যক্তিগত, রাষ্ট্র সেখানে, রাষ্ট্র ব্যবস্থা সেখানে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে না। আমরা কি দেখি? আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে, তিনিও একটা ধর্মকে নিয়ে ডিভিশন তৈরি করার চেষ্টা করে মানুষের মধ্যে। নির্বাচন কমিশন যারা নিরপেক্ষভাবে সেই সরকার গঠনে সাহায্য করার দায়িত্বে আছেন, তারাও একটা ধর্মের পক্ষে বার্তা দেওয়ার চেষ্টা করেন। নির্বাচন কমিশন এই যিনি আছেন তার যদি ইতিহাসটা ঘাঁটি তাহলে দেখবেন কাশ্মীরে 370 তার ভূমিকা গুরুত্বপূর্ণ, রাম মন্দির নির্মাণ তার ভূমিকা গুরুত্বপূর্ণ, ট্রাস্ট মেম্বার। ফলে তিনি একটা প্র্যাকটিসের মধ্যে থেকে উঠে এসছেন। ভারতবর্ষের সংবিধান যা বহুত্ববাদের পক্ষে বার্তা দেয়, সেই দেশকে রক্ষা করতে গেলে সেই দেশের নাগরিককে ধর্ম নিরপেক্ষ হতে হবে। ধর্ম নিরপেক্ষ কথার অর্থ হচ্ছে এই, কখনোই এমনটা নয় যে সে ধর্ম পালন করবে না। ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে আমরা একে অপরকে রেসপেক্ট করব, সম্মান দেব। তাহলে এই যে সহাবস্থান, এই সহাবস্থানে নিশ্চিত করার জন্য যারা সাংবিধানিক পোস্ট হোল্ড করে আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে নির্বাচন কমিশন। দাদা, তাহলে আপনার কথা মতো নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে আর কি সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে? এটা তো আমি প্রথম থেকেই বলছি যে আসলে নির্বাচন কমিশন যে বিজেপি পশ্চিমবঙ্গে নেই, নির্বাচনী প্রচার দেখলে বুঝবেন নির্বাচনী প্রচারে বিজেপি কোথাও ছিল না, কিন্তু সেই বিজেপিকে পক্ষে ভোট নিশ্চিত করার জন্য, ভোটকে ইঞ্জিনিয়ার করা যেটা বলে, সেই কাজটা সফলভাবে করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। এবং আমি দেখিয়েছি যে রাতুয়াতে একটা কনস্টিটিউয়েন্সিতে 58% ভোটার ভোট দিতে পারলো না। তাহলে একটা প্রজাতান্ত্রিক দেশ মাত্র 42% লোক স্থির করবে ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কে তার প্রতিনিধি হবে। তাহলে কি সংবিধানের সফলতা এলো? তাহলে যারা আপনার দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এই প্রজাতন্ত্রকে নিশ্চিত করার জন্য, সেই সব স্বাধীনতা সংগ্রামী যারা এই সংবিধান তৈরি করেছেন দীর্ঘ ডিবেটের মধ্যে দিয়ে, তাদের যে ডিজায়ার, তাদের যে ইন্টেনশন, সেটা ব্যর্থ হলো। তাহলে আপনি সেই সংবিধানের পোস্ট হোল্ড করছেন, আর সেই সংবিধানে যারা প্রণেতা তাদেরকে তাদের সঙ্গে সরাসরি বেইমানি করছেন। এটা নির্বাচন কমিশন করেছেন, তার বিপক্ষে কথা বলছি। দাদা, এক্সিট পোল নিয়ে আপনার কি মতামত? বিভিন্ন সংস্থা বিভিন্ন এক্সিট পোল দিচ্ছে, অ্যাক্সিস বা ইন্ডিয়া এখনো কোনো এক্সিট পোল দেয়নি, তারা জানিয়েছে তারা কোনো এক্সিট পোল দেয়নি। আপনার কি মতামত? নির্বাচনের শুরুতেই একটা মতুয়া, আদিবাসী, দলিত, মুসলিম যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, যাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই নির্বাচনে তারা প্রজাতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করে তাদের প্রতিনিধিকে নির্বাচন করব, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এক্সিট পোল তো নির্বাচন কমিশন তৈরি করে দিয়েছেন। ফলে এখন যারা মিডিয়া তারা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছ থেকে বার্তা নিয়েই সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে। দাদা, একেবারেই শেষ একটি প্রশ্ন। নির্বাচন যেরকম নজিরবিহীন হয়েছে এবার, অন্যদিকে আরও একটি নজিরবিহীন ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে 4 ঘন্টা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে আমি দুটো ভিডিও দেখেছি নির্বাচনের পরপরই, আমার দেখে মনে হয়েছে উনি ভেঙে পড়েছেন। পশ্চিমবঙ্গের কোনো প্রান্তের মানুষ মমতা ব্যানার্জিকে চান না। যিনি তৃণমূল কংগ্রেসের খোদ সমর্থক, তিনিও মমতা ব্যানার্জিকে চান না, এমনটাই আমার মনে হয়, এবং সেটা মমতা ব্যানার্জি রিয়েলাইজ করেছেন। কিন্তু এই প্রত্যেকটা নির্বাচনের আগে মানুষ ভোট দেবে কিসের ভিত্তিতে? তার সারা বছরের যে নিড,
তার নিরিখে যে সরকার যে পলিসি তৈরি করেছে সেই পলিসিকে মাথায় রেখে, তাহলে যে লোকটি চাকরি হারালো, যে লোকটির 100 দিনের কাজ হারালো, হ্যাঁ, সে ভোট দেবে মমতার বিরুদ্ধে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে RSS এর পরিচালিত নির্বাচন কমিশন SIR নিয়ে এলো, তার মানে এটা আবার হিন্দু মুসলিম বাইনারি যে তৈরি করার চেষ্টা করছিল, যেটা বামপন্থীরা রাস্তায় থেকে একেবারেই সামনে নিয়ে আসতে দেয়নি, সেইটাকে বাদ দিয়ে কি করে আরেকটা বাইনারি তৈরি করা যাবে, তার জন্য RSS তৃণমূল সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে SIR করতে হবে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, এবং বেআইনি প্রক্রিয়া, আমি শুরু থেকে বলেছি, আইন বিরুদ্ধে গিয়ে, এবং সুপ্রিম কোর্ট আইন বিরুদ্ধ প্রক্রিয়া বলেই এই জজেদেরকে নির্বাচন নিয়োগ করা, ট্রাইব্যুনাল তৈরি করা, যা আইনের মধ্যে নেই তাই করতে বাধ্য হয়েছে। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সুপ্রিম কোর্টের ইন্ডালজেন্স আছে বলেই এই জায়গায় পৌঁছালো। ফলে এই পুরো সিস্টেম, মানে সুপ্রিম কোর্ট সমর্থন করেছে, অবশ্যই ইন্ডালজেন্স আমি বলবো। সুপ্রিম কোর্ট যখন সাংবিধানিক একটা বডি যখন সে ভুল করছে, তখন সেটাকে বাতিল করা দরকার ছিল। বাতিল না করে আসলে ইন্ডালজ করলো, প্রলেপ দিয়ে লাভ নেই। আপনি ট্রাইব্যুনাল করে দিলাম, আপনি 3 দিনের মধ্যে আপিল করুন, তাহলে আপনি ভোট দিতে পারবেন 21 তারিখের মধ্যে নাম এলে, এগুলো প্রলেপ দেওয়া হয়েছে। ক্যান্সারের চিকিৎসা করতে হবে, উপরে আপনি মলম লাগিয়ে কাজ হবে না। তো সুপ্রিম কোর্টও আমার মনে হয়েছে মলম লাগানো কাজ করেছে, রোগটাকে নির্ণয় করে তাকে রিমুভ করার চেষ্টা করেনি। ফলে আসলে এটা ইন্ডালজেন্স দেওয়া পরোক্ষভাবে সেই কাজটা করেছে। ফলে সব মিলিয়ে মমতা ব্যানার্জি যেটা নির্মূল হয়ে যাওয়ার কথা ছিল, সেইখান থেকে কোথায় পৌঁছাবে তা তো আলটিমেটলি আমরা জানি না, দেখবো। কিন্তু মানুষকে একটা অসহায় জায়গায় ফেলে দেওয়া, যেখান থেকে মানুষ মনের মধ্যে হাজারো ঘৃণা থাকলেও বাধ্য হয়ে ওই মানে কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করে না, সেই খড়কুটো ধরার হতে চেষ্টা করবে। আগামী দিনে সেই লড়াই জারি রাখতে হতো, একদিনের লড়াই নয়। দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান অধিকার পাবে। বামেরা কি ফিরে আসতে পারে? দেখুন, বামেরা লড়াইয়ে আছে। লড়াই তো শুধু নির্বাচনী লড়াই নয়, তো এই সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজে শিক্ষা বাড়াতে হবে। শিক্ষা ছাড়া কোনোদিন সমাজ আগাতে পারে না। তাহলে বামেদের মূল দায়িত্ব আগামী দিনে এই সমাজকে শিক্ষার কাজে আগিয়ে নিয়ে যেতে আরও লড়াই সামিল হতে হবে। মানুষের কাজকে নিশ্চিত করতে আরও লড়াইয়ে থাকতে হবে। সেটা নির্বাচনী লড়াইয়ে যেমন, তেমন রাজনৈতিক লড়াইয়ের বাকি প্রেক্ষাপট যেগুলো আছে সেই সব ক্ষেত্রেই লড়াই করতে হবে। সামাজিক লড়াইয়ের মধ্যে থাকতে হবে। ফলে এই মানুষের নিডগুলোকে বুঝে তাদের সঙ্গে থেকে এই লড়াইকে জারি রাখতে পারলেই আমাদের সংবিধানটা একটা লিভিং ডকুমেন্ট, তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাকে প্রাণ দিতে হবে, প্রতিদিন প্রাণ দিতে হবে। একটা মানুষ যেমন সারাদিন জল না খেলে বাঁচতে পারে না, তাকে যেমন জল খাওয়াতে হয়, তেমন আমাদের সংবিধানকেও খাওয়াতে হয়। তো সেই কাজ, খাওয়ানোর কাজটা আমাদের করতে হবে। কারণ এটা ভুলে গেলে চলবে না যে পূর্ণ স্বরাজের দাবি, হ্যাঁ, পূর্ণ স্বরাজের দাবি কিন্তু বামপন্থীরাই করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের। RSS কিন্তু ইংরেজদের পক্ষে ছিলেন, হ্যাঁ। ফলে এই বামপন্থীরা যে স্বাধীনতা লড়াইয়ের মধ্যে ছিলেন, যেখানে পূর্ণ স্বরাজের দাবি করেছেন, সেই লড়াইকে জারি রাখতে হবে সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য। ওই সংবিধানকে ফিট করে যেতে হবে, হ্যাঁ, যাতে সংবিধান বাঁচলে আমার দেশের মানুষও বাঁচবে। রাজনৈতিক লড়াই চলবে, তার মধ্যে নির্বাচনও একটি অংশ। সেই প্রক্রিয়াতেও যেমন অংশগ্রহণ করতে হবে এবং প্রতিনিয়ত প্রতিদিন এই লড়াইয়ে থাকতে হবে।